মতো চিন্তা করি যে গত 4-5 সেমিস্টারে কোন জিনিসগুলো মূলত ছিল পরীক্ষার দিকে সেগুলোকে টার্গেট করে আমরা একটু সামারি করেছি। কারণ হয়তো আমরা পুরোটা পড়তে গেলে হয়তো আমাদের যদি মিড টার্ম এই মাসে হয়ে যায় হয়তো পারবো না, ঠিক আছে। প্লাস একটু তো দুশ্চিন্তা রেখেছি, ইলেকশনে যদি মারামারি হয় হতে পারে যে আরো 2-1টা ক্লাস মিস হতে পারে, ঠিক মতো নাও হতে পারে, ঠিক আছে না। এই সবটা চিন্তা রেখেই যে আমরা যাতে মিড টার্ম পরীক্ষায় মোটামুটি ভালো করতে পারি, কি কি আসার সম্ভাবনা বেশি আসবে এই কথা বলতে পারবো না, আমরা আসার সম্ভাবনা বেশি সেগুলোকে টার্গেট করে আমরা মোটামুটি একটা সামারি তৈরি করেছি। এইটা আজকে যেটা অনেক দেখবা যে 5টা দিয়েছি, 5টা পেজ, তাই না? মেবি 6টা হতে পারে। তো এগুলো গত কয়েক সেমিস্টারে যেগুলো মূলত পরীক্ষার মধ্যে ছিল সেগুলোকে টার্গেট করে আমি সামারি করে দিয়েছি, ঠিক আছে। হয়তো নোটের মধ্যে যখন আমরা পাঠাবো তখন হয়তো অনেক বড় পাবা, ডাজন্ট ম্যাটার, পরীক্ষার প্রস্তুতির জন্য যেরকম সেরকম আমরা একটু করেছি। তাহলে এটা হেডলাইনটা কি, ওয়েভস অ্যান্ড অসিলেশনস, ঠিক আছে। তাহলে ওয়েভস অ্যান্ড অসিলেশনের প্রথমকে আমরা একটা সিগন্যাল বলি, ঠিক আছে। ওইটার আমরা এইচএসসিতে পড়েছে সেজন্য আমি ডিটেল আর এখানে মানে লিখি না, এগুলো দরকারও নাই। যে একটা ওয়েভের কি কি থাকে, কি কি প্যারামিটার থাকে, একটা থাকে অ্যামপ্লিটিউড, ফ্রিকোয়েন্সি, তাই না, টাইম পিরিয়ড, ওয়েভ লেন্থ, ফেজ। তো চাইলে তোমরা লিখে রাখতে পারো খাতা কলম নিয়ে, একটা ওয়েভের কি কি প্যারামিটার থাকে, অ্যামপ্লিটিউড, ফ্রিকোয়েন্সি, টাইম পিরিয়ড, ওয়েভ লেন্থ অ্যান্ড ফেজ। এটা দিয়ে একটা ওয়েভকে আমরা স্পেসিফাই করতে পারি, তার অ্যামপ্লিটিউড কত, ফ্রিকোয়েন্সি কত, টাইম পিরিয়ড যদিও আমরা জানি T=1/f, ফ্রিকোয়েন্সি জানলে টাইম পিরিয়ড পাওয়া যায়, টাইম পিরিয়ড জানলে ফ্রিকোয়েন্সি পাওয়া যায়, আর তার ফেজ অ্যাঙ্গেল অ্যান্ড ওয়েভ লেন্থ। তার এগুলো হচ্ছে প্যারামিটার টু ডিফাইন এ সিগন্যাল বা ওয়েভ, ঠিক আছে। তাহলে আমাকে যদি কোনো ওয়েভ সম্পর্কে কিছু বলতে বলে 1 নাম্বার 2 নাম্বার থাকে, ছবি আঁকবো ওয়েভের, সাইন ওয়েভ আঁকবা, সাইন ওয়েভটি সোজা, কস ওয়েভ আঁকা দরকার নেই। সাইন ওয়েভকে ইন টার্মস অফ থিটা অ্যাঙ্গেল দিয়ে তার অ্যামপ্লিটিউড দেখাই দিবা। একটা কমপ্লিট ওয়েভ লেন্থের, ওটাকে কমপ্লিট ওয়েভের জন্য এটাকে আমরা ওয়েভ লেন্থ বলি, লেন্থ হিসাবে ওটাকে বলি ওয়েভ লেন্থ, মানে কত মিটার হবে। আর যখন ওই টাইমটা দেখি ওই টাইমটাকে আমরা বলি টাইম পিরিয়ড, পর্যায়কাল বলে বাংলায় বলে। একটা কমপ্লিট অসিলেশন হতে যে টাইম নেয় ওটা হলো টাইম পিরিয়ড, যে লেন্থ হয় সেটাকে বলে ওয়েভ লেন্থ। আর ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্টকে আমরা বলি অ্যামপ্লিটিউড। অ্যামপ্লিটিউড পজিটিভ নেগেটিভ সমান পরিমাণ হয় দুই দিকেই, ঠিক আছে। আর ইনিশিয়াল কোথার থেকে শুরু করলো সেটাকে আমরা বলি ফেজ। তাহলে এই কয়েকটা পয়েন্ট মনে রাখবা। এটা আসলে যে কোনো একটা আসলে ছবিটা এঁকে দেখাই দিবা যে এটা তার অ্যামপ্লিটিউড, এটা তার ওয়েভ লেন্থ, এটা তার টাইম পিরিয়ড, আর 1/t হচ্ছে তার ফ্রিকোয়েন্সি, ঠিক আছে। স্যার ওই স্ক্রিন শেয়ারটা করলে মনে হয় ভালো হয় স্যার। সবিক তো স্ক্রিন শেয়ারটা কর। ওই স্ক্রিন শেয়ারে এটা নাই, এটা তো একদম সিম্পল জিনিস আর আমরা দেই নাই। স্ক্রিন শেয়ারে যাওয়ার পরেরটা বলছি। আচ্ছা স্যার, তখন করা যাবে। হ্যাঁ এখনই দিতে পারো। এখনই করে দিব? হ্যাঁ করে দাও। হ্যাঁ করে দিন। ওকে, এটার হুকস ল এটা আমরা পরে আনছি, কেন এটাও একটা ওয়েভের ইকুয়েশনের সমতুল্য এবং মাঝে মধ্যে পরীক্ষায় থাকে বলে এটা এনেছি, ঠিক আছে। দুরকম আমরা ওয়েভ বলি, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ ওয়েভ বা ইলেকট্রিক ফিল্ড এবং ম্যাগনেটিক ফিল্ড একসাথে থাকলে সেটা হলো ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। আর আমরা জানি এই দুটো সবসময় পারপেন্ডিকুলার থাকে, তার মানে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের মধ্যে ইলেকট্রিক ফিল্ড আর ম্যাগনেটিক ফিল্ড দুটোই আছে, দুটো ওয়েভই আছে, অলওয়েজ তারা একটা আরেকটা পারপেন্ডিকুলার, ঠিক আছে। তারপরে ওয়েভকে আমরা দুই ভাগে জেনারেলি বলি, একটা বলি প্রগ্রেসিভ ওয়েভ, যেটাকে জেনারেলি আমরা ওয়েভ বলি। প্রগ্রেসিভ ওয়েভ মানে যেটা সামনের দিকে আগাতে থাকে, এনার্জি ট্রান্সফার করতে পারে। আরেকটাকে আমরা বলি স্ট্যান্ডিং ওয়েভ, যে ওটা আসলে দুইটা পয়েন্টের মধ্যে আটকে থাকে। ডেফিনেশন প্রগ্রেসিভ ওয়েভ আর তোমার স্ট্যান্ডিং ওয়েভ। গত বছর ছিল না, এইবার দেখলাম স্যার
ওদের ইকুয়েশন ডিরাইভ করেছে, ওটা আমরা পরে দেখাবো, ঠিক আছে? স্যার নিজের হাতে দেখলাম লিখে আমাদেরকে পাঠিয়েছে, কিছু মানে অস্পষ্ট আছে, ওটা আমরা পরে ঠিক করে নিয়ে বলি। তাহলে আমাদের ওয়েবের দুটো, প্রগ্রেসিভ ওয়েব, জেনারেলি ওয়েব বলতে আমরা আসলে বোঝাই প্রগ্রেসিভ ওয়েব, আর স্ট্যান্ডিং ওয়েব হলে বা স্টেশনারি ওয়েব হলে বলতেই হয় স্টেশনারি ওয়েব বা স্ট্যান্ডিং ওয়েব। আর যদি আমরা কিছু না বলি ওয়েব, তাহলে বুঝতেই হবে জেনারেলিটা প্রগ্রেসিভ ওয়েব, ঠিক আছে? না, এরপর একটা আমাদের বেশিরভাগ সময় পরীক্ষায় আসে সিম্পল হারমোনিক মোশন, সংক্ষেপে SHM। এখানে দেখো নিচে আমরা লিখেছি না, সিম্পল হারমোনিক মোশন, এই স্লাইডটারই নিচের দিকে আছে, তাই না? সিম্পল হারমোনিক মোশন, একটু বড় করে দেখাও দেখি, বড় করা যায়? গুড। তাহলে দেখো সিম্পল হারমোনিক মোশন কি, তাহলে সিম্পল হারমোনিক মোশন এটাও কিন্তু একটা মোশন বা ওয়েভ। তাহলে সিম্পল হারমোনিক মোশন ইজ এ ওয়েভ বাট এ পিরিয়ডিক মোশন। পিরিয়ডিক মানে তার একটা টাইম পিরিয়ড আছে, এটা চেঞ্জ হচ্ছে না। টাইম পিরিয়ড ফিক্সড মানে তার ফ্রিকোয়েন্সিও ফিক্সড। যদি সে লস না থাকে তাহলে অ্যামপ্লিটিউডও ফিক্সড। তাহলে সিম্পল হারমোনিক মোশন ইজ এ পিরিয়ডিক মোশন বা পিরিয়ডিক ওয়েভ। তার মানে একটা কনস্ট্যান্ট তার টাইম পিরিয়ড আছে, যেহেতু কনস্ট্যান্ট টাইম পিরিয়ড আছে তার মানে তার ফ্রিকোয়েন্সি কনস্ট্যান্ট। অ্যান্ড জেনারেলি আমরা বলি যদি লস না হয় তাহলে অ্যামপ্লিটিউড ইজ অলসো কনস্ট্যান্ট এ। দেখো আমরা পাশে লিখে রেখেছি TFA, তার মানে তার একটা টাইম পিরিয়ড আছে, তার একটা ফ্রিকোয়েন্সি আছে এবং তার একটা অ্যামপ্লিটিউড আছে। স্পেশাল ইম্পর্টেন্ট প্রপার্টি কি এখানে আমরা লিখেছি, রেস্টোরিং ফোর্স F is proportional to minus x. What is x? Is a displacement. তার মানে রেস্টোরিং ফোর্স ডিসপ্লেসমেন্টের প্রপোর্শনাল, এবং মাইনাস এক্স মানে বোঝায় এফ, লিখে দিয়েছি এফ ইজ অলওয়েজ টুয়ার্ডস দি মিন পজিশন। তার মানে তার যে মিন পজিশন আছে এই ফোর্সটা, রেস্টোরিং ফোর্সটা অলওয়েজ সেই দিকে হবে, এই জন্য বলে মাইনাস এক্স। মানে এক্স হলো ডিসপ্লেসমেন্ট, আমি যেই দিকে ডিসপ্লেসমেন্ট হবে বা করানো হবে রেস্টোরিং ফোর্স ঠিক উল্টা দিকে হবে, ঠিক আছে? এইটা হলো সিম্পল হারমোনিক মোশনের প্রপার্টি, ঠিক আছে? এটা আমাদের জানতে হবে, মুখস্থ করতে হবে। সো হোয়াট ইজ সিম্পল হারমোনিক মোশন, সরি, এগুলো বলতে হবে এবং প্রপার্টিগুলো বলতে হবে, ঠিক আছে? নাও এখন আমরা উপরেটাতে হুকস ল, এটাও সিম্পল হারমোনিক মোশনকে ফলো করে বলে, এটা আমরা দিয়েছি পরীক্ষা মাঝে মধ্যে থাকে হুকস ল। হুকস লটা কিন্তু আসলে সিম্পল হারমোনিক মোশন না, কিন্তু স্প্রিংটাকে টেনে ছেড়ে দিলে মোশনটা যেটা হয় সেটা সিম্পল হারমোনিক মোশন হয়। কেমন? তাহলে আমরা ছবিতে দেখো কি দেখেছি, একটা স্প্রিং ঝুলানো আছে, শুরুতে তার উপর কোনো ফোর্স নাই, F=0, ঠিক আছে? তারপরে আমরা ওকে টেনে একটু লম্বা করলাম, মিন পজিশন থেকে, ছবিটা একদম উপরে দেখো, মিন পজিশন থেকে এক্স দূরত্বে টেনে নিচের দিকে নামানো হলো, ঠিক আছে? তাহলে ওইটাকে আমরা বলছি অ্যাপ্লাইড ফোর্স, রেস্টোরিং ফোর্স না, কিন্তু এটা হলো অ্যাপ্লাইং বা ডিস্টোরশন ফোর্স, যেটা মিন পজিশন থেকে ওকে সরিয়ে নিয়েছে। এখানে আমরা জাস্ট ইকুয়ালস টু mg লিখেছি, এবং এমনিও হতে পারে, টান দিয়ে আমরা একটু বাড়াতে পারি, ঠিক আছে? এখন তুমি যদি ওকে ছেড়ে দাও তাহলে সে আবার মিন পজিশনের দিকে চলে যাবে। তাহলে ওই দিকে যেহেতু তার মোশন হবে, তাহলে নিশ্চয়ই ওই দিকে একটা ফোর্স আছে, নাহলে কেন মোশন হবে? ওইটাকে বলে রেস্টোরিং ফোর্স, অর্থাৎ সে মিন পজিশনে ফিরে যেতে চায়, এই জন্য বলে রেস্টোর করা বা পূর্ব অবস্থায় ফিরে নেওয়ার ফোর্স। তাহলে দুটো একটু আলাদা বুঝতে হবে, একটা আমি ফোর্স অ্যাপ্লাই করে ডিসপ্লেসমেন্ট করলাম, আর সঙ্গে সঙ্গে ডিসপ্লেসমেন্ট হওয়ার সাথে সাথেই সে আগের অবস্থায় ফিরে যেতে চায়, রিস্টোরিং ফোর্স এসে গেল, অ্যাপিয়ার করা মানে সঙ্গে সঙ্গে আসলো, আগে ছিল না। তাহলে রেস্টোরিং ফোর্স কোন দিকে? মিন পজিশন বা ইকুইলিব্রিয়াম পজিশনের দিকে। আর আমার ডিসপ্লেসমেন্ট কোন দিকে? মিন পজিশন থেকে উল্টা দিকে, হয় পজিটিভ দিকে অথবা নেগেটিভ দিকে। দেখো আমরা লিখেছি F= ডিস্টরশন ফোর্স, এফ আর হচ্ছে রেস্টোরিং ফোর্স, এক্স হচ্ছে স্মল ডিসপ্লেসমেন্ট অ্যাট ইকুইলিব্রিয়াম, মানে যখন তার কোনো মোশন নাই, তাহলে A=0, তাহলে এফ নেট ফোর্স ইজ 0। নেট ফোর্স 0 মানে আমি তো একটা ফোর্স অ্যাপ্লাই করছি, তাহলে নেট কেন 0? তার মানে তার একটা অপোজিট ফোর্স তৈরি হয়েছে, ওটাই আমাদের রেস্টোরিং ফোর্স। তাহলে আমার রেস্টোরিং ফোর্স F=-F। তাহলে হুকস ল কি বলছে?
হুকস ল বলে যদি এই ডিসপ্লেসমেন্টটা খুব স্মল হয় তাহলে রেস্টোরিং ফোর্স ইজ প্রপোর্শনাল টু মাইনাস এক্স। তাহলে এক্স না লিখে আমরা মাইনাস এক্স কেন লিখি? তার মানে এক্স এর ডিরেকশন যেই দিকে, রেস্টোরিং ফোর্সের ডিরেকশন এক্স্যাক্টলি অপোজিট দিকে, তার মানে তার প্রপোর্শনাল কিন্তু অলওয়েজ অপোজিট। তাহলে ইকুয়েশন দিয়ে আমরা কি লিখতে পারি? এফ আর ইকুয়াল টু মাইনাস কে এক্স, যেখানে কে হচ্ছে আমরা আগের নিয়ম অনুসারে জানি ইস এ প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট। ঠিক আছে, তা এটা কিন্তু হুকস ল। কিন্তু এখনো বলে নাই যেটা সিম্পল হারমোনিক মোশন হবে। ঠিক আছে, পরে আমরা দেখব যে একে ছেড়ে দিলেই সিম্পল হারমোনিক মোশন হয়ে যায়। তাহলে আমার হুকস ল যদি বলে তাহলে আমরা ছবিটাকে এই পয়েন্ট কটে লিখে দিব। তাহলে হুকস ল অলওয়েজ বলছে রেস্টোরিং ফোর্স ইজ প্রপোর্শনাল টু মাইনাস ডিসপ্লেসমেন্ট অর এফ আর ইকুয়াল টু মাইনাস কে এক্স। কে হচ্ছে প্রপোর্শনালি কনস্ট্যান্ট, এই ক্ষেত্রে স্প্রিং কনস্ট্যান্ট বলে, যেহেতু আমরা স্প্রিং ব্যবহার করছি। স্প্রিং এর প্রপার্টির উপর নির্ভর করে রেস্টোরিং ফোর্স কতটুকু হবে, কতটুকু ডিসপ্লেসমেন্টের জন্য। ঠিক আছে, তাহলে আমরা হুকস ল জানলাম। তার ইকুয়েশনটা আমরা এইচএসসিতে ছিল তোমাদের। ওয়েভস এন্ড অসিলেশন আমরা প্যারামিটারগুলো জানলাম। সিম্পল হারমোনিক মোশনের কি কি প্রপার্টি সেটা আমরা জানলাম, আর জেনারেল ওয়েভ সম্পর্কে তো আমরা একটু বললাম। এবার আমরা নেক্সট পেজটাতে যাই। হ্যাঁ, এইখানে দেখো এই পার্টিকেল এক্সিকিউটিং সিম্পল হারমোনিক মোশন, এটা সাধারণত পরীক্ষায় থাকে। ওকে, তাহলে এখানে আমরা কি দেখাচ্ছি যে একটা পার্টিকেল সার্কুলার পাথে ঘুরছে, চক্কর খাচ্ছে। ঠিক আছে, তা ওই পার্টিকেলের প্রজেকশন যদি আমরা এক্স অ্যাক্সিসের উপর নেই, তাহলে যখন পার্টিকেলটা সার্কুলার পাথে ঘুরবে তার প্রজেকশন মানে ওই বিন্দুর লম্ব যদি আমরা টানি এক্স অ্যাক্সিসের উপর, তাহলে ওইটা জিরো মিন পজিশন, সার্কুলার সেন্টার থেকে একবার ডান পর্যন্ত যাবে, ঘুরে জিরোতে আসবে, আবার বাম পর্যন্ত যাবে, আবার ঘুরে আসবে। তার মানে এটা একটা সিম্পল হারমোনিক মোশন হয়ে গেল। মিন পজিশন থেকে একবারে ঘুরে এসে ম্যাক্সিমাম অ্যাম্প্লিটিউড, সরি ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট অ্যাম্প্লিটিউড এই পর্যন্ত হবে। এখানে এটা হচ্ছে ওই সার্কুলার রেডিয়াস, আমরা লিখেও দিয়েছি ইকুয়াল টু রেডিয়াস। রেডিয়াস মানে রেডিয়াস অফ দি সার্কেল। ওমেগা হচ্ছে অ্যাঙ্গুলার ভেলোসিটি, থিটা হচ্ছে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট, এক্স আমরা ডিসপ্লেসমেন্ট, লিনিয়ার ডিসপ্লেসমেন্ট অ্যালং দি এক্স অ্যাক্সিস। ঠিক আছে, তাহলে আমরা ছবির থেকে আমরা দেখতে পাচ্ছি সাইন থিটা তাহলে কত হবে? সাইন থিটা হচ্ছে এক্স বাই এ, এক্সটা হলো ডিসপ্লেসমেন্ট অন দি এক্স অ্যাক্সিস, আর এটা হলো অ্যাম্প্লিটিউড ইনফ্যাক্ট দি রেডিয়াস অফ দি সার্কেল। তাহলে এখান থেকে আমরা এক্স ইকুয়াল টু এ সাইন থিটা পেলাম। তাহলে থিটা আমরা জানি থিটা ইকুয়াল টু ওমেগা টি, ওমেগা হচ্ছে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি, আর এফটা হচ্ছে লিনিয়ার ফ্রিকোয়েন্সি এফ। তাহলে আমরা জানি ওমেগা টু পাই এফ। তাহলে আমরা এই কোশ্চেনটা এইভাবে লিখতে পারি এক্স ইকুয়াল টু এ সাইন থিটা, যদি আমরা থিটার সাথে ভেরিয়েশন দেখি, আর যদি ওমেগা বা টাইমের সাথে দেখি তাহলে আমরা লিখতে পারি এ সাইন ওমেগা টি। ঠিক আছে, আবার যদি আমরা লিনিয়ার ফ্রিকোয়েন্সির সাথে এবং টাইমের সাথে দেখি তাহলে লিখতে হবে ইকুয়াল টু সাইন টু পাই এফ টি। তাহলে পরীক্ষা আসলে তুমি ইকুয়াল টু সাইন থিটা লিখে শেষ করবে না, বাকি তিনটে লিখবে, কারণ এক এক সময় এক এক ইকুয়েশন ব্যবহার করা হয়। তাহলে তার ডিসপ্লেসমেন্ট এক্স ইকুয়ালস টু এ সাইন থিটা, ইন টার্মস অফ অ্যাঙ্গেল হলো এ সাইন ওমেগা টি। তার মানে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি যদি আমরা জানি, টাইম জানি, তাহলে কত হবে ডিসপ্লেসমেন্ট আমরা পাচ্ছি, দ্যাট ইজ অলসো ইকুয়ালস টু এ সাইন টু পাই এফ টি। তাহলে তার লিনিয়ার ফ্রিকোয়েন্সি যদি জানি এবং টাইম জানি তাহলে আমরা তার ডিসপ্লেসমেন্ট বের করতে পারি। তো আমরা লিখেও দিয়েছি, আমি সরি নিচে তো লিখেই দিয়েছি, এক্স ইকুয়াল টু এ সাইন থিটা ইকুয়াল টু এ সাইন ওমেগা টি ইকুয়ালস টু এ সাইন টু পাই এফ টি। ঠিক আছে, তাহলে এই যে পার্টিকেলটা সার্কুলার পাথে ঘুরছে তার ইকুয়েশনটা আমরা কি পেলাম? এ সাইন ওয়েভ। এ সাইন ওয়েভ মানেই হলো সিম্পল হারমোনিক মোশনের প্রপার্টি। ঠিক আছে, তার মানে কি আমরা একটা সার্কুলার পাথের ইকুয়েশন বের করলাম। ইকুয়েশন আমাকে বলে দিচ্ছে যে সার্কুলার পাথে যদি মুভ করে তার প্রজেকশনটা হলো সিম্পল হারমোনিক মোশন। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? জি স্যার। ওকে, তাহলে আমরা পার্টিকেল এক্সিকিউটিং সিম্পল হারমোনিক মোশন আমরা প্রথমে লিখেছি বোঝার জন্য। তার মানে এখানে শুরুতে আমরা কি দেখলাম যে পার্টিকেল এক্সিকিউটিং ইন এ সার্কুলার পাথ, যদি সেই ইউনিফর্মলি মুভ করে
তাহলে তার যে প্রপার্টিটা which is nothing but a simple harmonic motion. তাহলে আমরা কি পেয়েছিলাম? ডিসপ্লেসমেন্ট। তাহলে আমরা তো জানি নিচের ইকুয়েশন দেখো ভ্যালোসিটি। তাহলে আমরা জানি v equal to dx dt, এক্সট্রা ডিসপ্লেসমেন্ট ভিটা ভ্যালোসিটি। তাহলে আমরা জানি ddt of x equals to a sin omega t, আমরা একটু আগে বের করেছি, বসায় দিয়ে আমরা অটোমেটিক্যালি পেয়ে গেলাম v equals to কি পেলাম, আমরা মার্ক করে দিয়েছি v equal to a omega cos omega t equals to omega স্কোয়ার রুট অফ a স্কোয়ার মাইনাস x স্কোয়ার। এই দুটো কেন? বোঝার জন্য। তাহলে প্রথমটা বোঝাচ্ছে যেখানে আমরা ভ্যালু বের করতে পারবো যদি আমাদের ওমেগা এবং টি জানা থাকে। সেকেন্ড ইকুয়েশনে দেখো ওখানে ওমেগা আছে, টাইম নাই, তাহলে সে ভ্যালু বা ভ্যালোসিটি কোথা থেকে পাবো? তার অ্যাম্প্লিটিউড যদি আমরা জানি, ওমেগা যদি জানি, তাহলে তার ডিসপ্লেসমেন্ট থেকে এখানে পেয়ে যাবো। ঠিক আছে? তাহলে একই ভ্যালোসিটির দুই রকম জিনিস পেলাম, একটা টাইম থেকে পাচ্ছি আর একটা তার ডিসপ্লেসমেন্ট থেকে পাচ্ছি। বোঝাতে পেরেছি কিনা? হ্যাঁ, ওই যে আমরা মার্ক করে দিচ্ছি, ওখানে তুমি তাকালে দেখতে পাচ্ছ ভ্যালোসিটি দুইভাবে আমরা বর্ণনা লিখতে পারি বা ইকুয়েশন লিখতে পারি। একটা টাইমের সাথে দেখাচ্ছে আর একটা ডিসপ্লেসমেন্ট এক্স এর সাথে দেখাচ্ছে। স্যার এই আমরা বলো। ম্যাথ আসবে না ডেরিভেশনও আসবে? হ্যাঁ, ম্যাথ আসতেই পারে, ডেরিভেশন আসলে তো ম্যাথও আসতে পারে। ওকে ঠিক আছে, ম্যাথ কোথা থেকে আসবে? ডেরিভেশন ইকুয়েশন থেকে তো ম্যাথ আসবে, তাই না? ম্যাথ দিতে হলে ইকুয়েশন লাগবে না? ম্যাথ সলভ করতে হলে ইকুয়েশন লাগবে না? ইয়েস স্যার। এগুলো তো ইকুয়েশন। ঠিক আছে, ডেরিভেশন হচ্ছে বিভিন্ন, আমার টার্গেট এক জায়গায়, মাঝখানে আমরা অন্যগুলো করছি। যেমন ফ্রিকোয়েন্সিটা আমরা ডিসপ্লেসমেন্ট বের করলাম, তাহলে সেখানে যদি আমাকে থিটা দেয় তাহলে আমি ডিসপ্লেসমেন্ট বের করতে পারি। থিটা দিল না, আমাকে ওমেগা টি বললো, তাহলে এটা করতে পারি। আমাকে ওমেগাও দিল না, আমার লিনিয়ার ফ্রিকোয়েন্সি এফ দিল, তাহলে পরের ইকুয়েশনটা ব্যবহার করতে হবে, তাই না? তাহলে সলিউশন করতে হলে কোনটা দিয়েছে, কোনটা চায়, তার উপর নির্ভর করে কোন ইকুয়েশনটা আমাদেরকে ব্যবহার করতে হবে। ঠিক আছে? ইয়েস স্যার। ওকে, তাহলে আমরা ভেলোসিটির ইকুয়েশন বের করলাম। তাহলে তার দুইটা ফর্ম, একটা টাইমের সাথে আরেকটা তার ডিসপ্লেসমেন্ট এক্স এর সাথে। পরে স্লাইডে যাও। গুড। তাহলে এখানে দেখো আমরা কি বুঝিয়েছি। when x equals to 0, x 0 মানে ডিসপ্লেসমেন্ট 0, তখন ইকুয়েশনে আমরা বসিয়ে দিয়ে দেখতে পাচ্ছি v equals to a ওমেগা, এটা তার ম্যাক্সিমাম ভ্যালু। খেয়াল করে একটু বুঝতে হবে, যখন x equals to 0, এক্সটা মানে কি? ডিসপ্লেসমেন্ট। ডিসপ্লেসমেন্ট যখন 0 তখন তার ভ্যালোসিটি কিন্তু ম্যাক্সিমাম। আবার দেখো x equals to a, যখন ডিসপ্লেসমেন্ট ম্যাক্সিমাম হলো অ্যাম্প্লিটিউডের সময়, তখন দেখাচ্ছে তার ভ্যালোসিটি 0। উদ্ভট মনে হচ্ছে না? ভাই ডিসপ্লেসমেন্ট ম্যাক্সিমাম হলো, ভ্যালোসিটি 0 হয়ে গেল। আবার যখন ডিসপ্লেসমেন্ট 0 তখন দেখা যাচ্ছে ভ্যালোসিটি ম্যাক্সিমাম। এটা হলো যখন সে সিম্পল হারমোনিক মোশন শুরু করেছে। শুরু না করলে তো ডিসপ্লেসমেন্ট নাই, ভ্যালোসিটিও 0। এটা কেন হলো? x equals to a মানে কি? ম্যাক্সিমাম অ্যাম্প্লিটিউডে গিয়েছে। এরপরে কি? এরপরে সে দিক পরিবর্তন করবে, তাকে থামতে হবে। তাহলে যেই ডিরেকশনে যাচ্ছিল, তারা পজিটিভ দিকে যাচ্ছিল, ম্যাক্সিমাম পজিটিভ হলো, এইবার ফিরে আসতে হবে। তাহলে ভ্যালোসিটি অপোজিট হইতে হলে কি হবে? 0 হইতে হবে প্রথমে, ম্যাক্সিমাম হয়ে 0 হইতে হবে। এই জন্য ম্যাক্সিমাম অ্যাম্প্লিটিউডে তার ভ্যালোসিটি 0 হয়ে গেছে। আর যতই তখন ইকুইলিব্রিয়াম পজিশনের দিকে আসবে, ভ্যালোসিটি বাড়তে থাকবে। তাহলে ইকুইলিব্রিয়াম পজিশন সবচেয়ে অপটিমাম কোনটা? x equals to 0, তাহলে ওই সময় সে ম্যাক্সিমাম হবে। ঠিক আছে, তাহলে ইকুয়েশন কমন সেন্সের উল্টা হয়নি, এটুকু বোঝার বিষয়, আর কিছু না। ইকুয়েশন তো আমরা রেজাল্ট বসা দিলে পেয়ে গেলাম, কিন্তু কেন এটা উদ্ভট মনে হচ্ছে? এই কারণে উদ্ভট মনে হচ্ছে, যখন ডিসপ্লেসমেন্ট ম্যাক্সিমাম তখন পার্টিকেলটা তার ডিরেকশন পরিবর্তন করে উল্টা দিকে রওনা দিবে। তাহলে ডিরেকশন পরিবর্তন করতে করতে থামতে হবে, থামলে ভ্যালোসিটি কত? 0। আর যতই থামার পরে ইকুইলিব্রিয়াম পজিশনের দিকে আসতে থাকবে, তত তার ভ্যালোসিটি বাড়বে। তাহলে ইকুইলিব্রিয়াম পজিশনে এসে গেলে ম্যাক্সিমাম হবে, তারপরে আবার উল্টা দিকে গেলে রেস্টোরিং ফোর্স কাজ শুরু করবে, তখন তার ভ্যালোসিটি কমতে শুরু করবে। ঠিক আছে, একে কি ডিসপ্লেসমেন্ট বলে? মানে বাংলায় তো আমরা বিস্তার বলতাম। হ্যাঁ, বিস্তার এটাকে ডিসপ্লেসমেন্ট বলে।
বাংলা একটু ভুলে যেতে চেষ্টা করবা, কারণ বিস্তার টিস্তার নিয়ে খুব লাভ নাই। কারণ বিস্তার আবার বাংলায় অন্য অর্থ বোঝায়। চারিদিকে বিস্তার ঘটে গেছে, তার মানে ছড়ায় গেছে, এখানে তো ছড়ানোর বিষয় নাই, ঠিক আছে। না এমনি আমাদের এইচএসসি স্যার এটা একে বিস্তারই হ্যাঁ, বলতো, হ্যাঁ, হ্যাঁ, সর্বোচ্চ হ্যাঁ, বিস্তার। বিস্তার বলতো। ওগুলো আস্তে আস্তে ভুলে যাওয়ার চেষ্টা করবা, নাহলে যখন তুমি চিন্তা করবা তখন মাথায় প্রথমে বাংলা আসবে, তারপরে ইংরেজি আসবে, তারপরে তোমাকে করতে একটু সময় লাগবে, বা অনেক সময় একটু মিসডিরেক্টেড হতে পারে। ওটা আস্তে আস্তে ভুলে যাওয়ার চেষ্টা করবা, তাহলে তোমার মাথায় একবারেই ইংলিশটা চলে আসবে ডাইরেক্টলি। ওকে, অ্যামপ্লিটিউড মানে এইটা, ফ্রিকোয়েন্সি মানে এইটা, টাইম পিরিয়ড মানে এইটা, ফেজ অ্যাঙ্গেল মানে এইটা, ওয়েভলেন্থ মানে এইটা, ঠিক আছে। তখন আর ব্রেন বাংলা মানে বাংলা হয়ে আসবে না, তাকে ট্রান্সলেট করতে ওকে হবে না, ঠিক আছে। তখন মানে সহজেই চলে আসবে, একটু সময় লাগবে। স্যার। পরেরটাতে আমরা কি দেখলাম? এক্সিলারেশন লিখলাম, তাই না? তাহলে আমরা তো জানি এক্সিলারেশন ইকুয়াল টু ডিভিডিটি। তা আগের মতোই আমরা এ পাওয়ার জন্য ভি যেটা পেয়েছি তার ডেরিভেটিভ নিয়ে আমরা পেলাম। এখানেও খেয়াল করো, আমরা দুইটা টার্মে দিয়েছি, এ ইকুয়ালস টু মাইনাস ওমেগা স্কোয়ার এ সাইন ওমেগা টি, অথবা মাইনাস ওমেগা স্কোয়ার এক্স। তাহলে একটা দেখাচ্ছে আমার টি এর সাথে সম্পর্ক, আর আরেকটা ইকুয়েশন দেখাচ্ছে ডিসপ্লেসমেন্ট এক্স এর সাথে সম্পর্ক, ঠিক আছে না? তাহলে একই অ্যাক্সিলারেশন এ আমরা টাইমের সাথেও বের করতে পারি যে কোন টাইমে কত অ্যাক্সিলারেশন হবে, অথবা আমাকে যদি ডিসপ্লেসমেন্ট বলে দেয় বা জানি আমরা, তাহলে বলতে পারবো যে ওই ডিসপ্লেসমেন্টে তার অ্যাক্সিলারেশন কত হবে। তাহলে আমরা ইকুয়েশন তো বের করলাম, এটাও কিন্তু আমাকে বলে দিচ্ছে যে আমি প্রবলেম সলভ করতে হলে কোন ইকুয়েশনটা ব্যবহার করব। তাহলে যেটা আমার দেওয়া আছে সেটা ব্যবহার করতে, আমার যদি ডিসপ্লেসমেন্ট দেওয়া থাকে অথবা বের করা যায়, তাহলে আমরা ওইটা ব্যবহার করব। আর যদি ডিসপ্লেসমেন্ট দেওয়া না থাকে, আমি টাইম খুঁজে পাই বা অ্যামপ্লিটিউড খুঁজে পাই, তাহলে সেটা আমরা বের করতে পারবো, তাই না? তাহলে তোমাকে দেখতে হবে প্রবলেম সলিউশনের সময় যে আমার কি কি জিনিস দেওয়া আছে আর কোনটা চায়, তাহলে কোন ইকুয়েশন আমাদেরকে ব্যবহার করতে হবে। এটা আগের মতোই, প্রবলেম সলিউশনে একই রকম প্রিন্সিপাল, যে তুমি কি কি ডাটা দেওয়া আছে বের করবা, আর বিভিন্ন ইউনিটে থাকলে একই রকম ইউনিটে নিবা, তারপরে দেখবা যে কোনটা আমাকে চেয়েছে, তাহলে কোন ইকুয়েশনটা এটার মধ্যে ফিট করে, বাস শেষ। তার বসা দিলে এমনি বেরিয়ে আসবে। তা ওই ইকুয়েশন দেখো আমরা আগের মতো, যখন এক্স ইকুয়ালস টু জিরো মানে ডিসপ্লেসমেন্ট যখন জিরো, তখন এক্সেলারেশন জিরো পেলাম, এটা উদ্ভট মনে হচ্ছে। আবার যখন এক্স ইকুয়ালস টু এ, তখন আমরা পেলাম এ স্মল এ মানে এক্সেলারেশন ইকুয়ালস টু মাইনাস ওমেগা স্কোয়ার এ, এটা আবার ম্যাক্সিমাম, এটা উদ্ভট মনে হলো না? যখন ডিসপ্লেসমেন্ট নাই তখন দেখলাম গতি সর্বোচ্চ, বলছে তার এক্সেলারেশন জিরো। আবার যখন এক্স ইকুয়ালস টু এ ম্যাক্সিমাম গেল, ওখানে যা বললাম ভেলোসিটি জিরো, একটু আগে দেখলাম, সেখানে বলা হচ্ছে এক্সেলারেশন ম্যাক্সিমাম। উদ্ভট মনে হচ্ছে না? তাহলে প্রথমত এ ইকুয়াল টু জিরো কেন? তখন আমার ডিসপ্লেসমেন্ট কত? জিরো। তাহলে ডিসপ্লেসমেন্ট যদি জিরো হয়, রেস্টোরিং ফোর্স কত? জিরো। তো ফোর্স যদি জিরো হয়, তাহলে নিউটনস কি বলছে? ফোর্স যদি জিরো হয় তাহলে এক্সেলারেশন কত? জিরো। জিরো। তাহলে দেখো খেয়াল করে, এক্স পয়েন্টে যখন আমার ইকুইলিব্রিয়াম পজিশন এক্স ইকুয়ালস টু জিরো, ভেলোসিটি কিন্তু ম্যাক্সিমাম, কিন্তু এক্সেলারেশন জিরো। আবার যখন আমরা ম্যাক্সিমাম অ্যামপ্লিটিউডে গেলাম, ঠিক আছে, তখন আমার ভেলোসিটি মিনিমাম ভ্যালু ভি ইকুয়ালস টু জিরো, কিন্তু এক্সেলারেশন হচ্ছে ম্যাক্সিমাম। কেন? কারণ আগে যেই দিকে তার দিক ছিল, এখন তাকে ঘুরে রেস্টোরিং ফোর্স অ্যাপ্লাই করে আমরা ইকুইলিব্রিয়াম পজিশনে আনছি, তাহলে আমাকে ম্যাক্সিমাম অ্যাক্সেলারেশন বা ম্যাক্সিমাম ফোর্স অ্যাপ্লাই করতে হচ্ছে। যেদিকে যাচ্ছিল ওই দিকে তো থামাতেই হচ্ছে, উল্টা একই পরিমাণ ফোর্স উল্টা দিকে দিতে হচ্ছে, তাহলে আমার সবচেয়ে বেশি ফোর্স অ্যাপ্লাই করতে হচ্ছে। তাহলে এফ ইকুয়াল টু এম এ তাও আমাকে বলে এম যদি কনস্ট্যান্ট থাকে, ফোর্স যদি ম্যাক্সিমাম হয়, তাহলে এ কি হবে? এও তো ম্যাক্সিমামই হবে। তাহলে ঠিক আছে, বোঝাতে পেরেছি? এটাই হচ্ছে বোঝার বিষয়। বাকি তো এমনি ইকুয়েশন থেকে চলে আসে। তাহলে যদিও আমাদের কাছে উদ্ভট মনে হয়েছিল যে ডিসপ্লেসমেন্ট যখন জিরো তখন আবার ম্যাক্সিমাম ভ্যালু, আবার যখন ডিসপ্লেসমেন্ট ম্যাক্সিমাম সব সর্বোচ্চ জায়গায় গেলাম, তখন আমার ভ্যালোসিটি জিরো। আর উদ্ভট লাগে যখন আমি ম্যাক্সিমাম গতিতে ফিরে আসলাম ওই জায়গায়, বলে আমার এই হচ্ছে জিরো,
আবার যখন একদম অ্যামপ্লিটিউড ম্যাক্সিমাম করলাম, এতে গেলাম, থেমে গেছে, সেখানে আবার থামলে আবার অ্যাক্সেলারেশন ম্যাক্সিমাম কেমনে হয়? খেয়াল করার আগে একটা আমরা মাইনাস দিয়েছি। মাইনাস মানে একটু আগে এ যেদিকে ছিল এখন ঠিক উল্টা দিকে। তার মানে অ্যামপ্লিটিউড আমার যদি পজিটিভ থাকে তাহলে এই অ্যাক্সেলারেশন অলওয়েজ টুয়ার্ডস দি সেন্টার। এই তাহলে এ মাইনাস এটা বোঝায় অ্যাক্সেলারেশন অলওয়েজ টুয়ার্ডস দি সেন্টার। তাহলে ডিসপ্লেসমেন্ট যেদিকে নেই ঠিক অ্যাক্সেলারেশন তার উল্টা দিকে হবে। ঠিক আছে? তাহলে আমরা এখানে একটু কি শিখলাম, আমরা যদি একটু মানে স্মরণ করে রিপিট করি। সার্কুলার পাথে একটা পার্টিকেল ঘুরছিল, তার প্রজেকশন আমরা এক্স অ্যাক্সিসে নিলাম, নিয়ে ইকুয়েশন বের করে দেখলাম যে তার ইকুয়েশন হলো এক্স ইকুয়ালস টু এ সাইন থিটা ইকুয়ালস টু এ সাইন ওমেগা টি ইকুয়ালস টু এ সাইন 2 পাই এফ টি। সো যেহেতু এটা সাইন ওয়েভ হয়ে গেল, তাহলে অবশ্যই সে সিম্পল হারমোনিক মোশন, একটা ওয়েভ এবং সিম্পল হারমোনিক মোশন। তাহলে এই সিম্পল হারমোনিক মোশনে আমরা ভেলোসিটি বের করলাম এবং অ্যাক্সেলারেশন ইকুয়েশন বের করলাম। একই সাথে আমরা দেখলাম যে যখন আমার ডিসপ্লেসমেন্ট 0 তখন ভেলোসিটি কত, এবং যখন আমার ডিসপ্লেসমেন্ট ম্যাক্সিমাম অ্যামপ্লিটিউডের সমান তখন তার ভেলোসিটি কত। একইভাবে আমরা দেখলাম যখন তার ডিসপ্লেসমেন্ট 0 তখন তার অ্যাক্সেলারেশন কত, যখন তার ডিসপ্লেসমেন্ট ম্যাক্সিমাম অ্যামপ্লিটিউডের সমান তখন তার অ্যাক্সেলারেশন কত। ঠিক আছে? এটা মাঝে মধ্যে পরীক্ষায় থাকে, সেজন্য আমরা এটা সুন্দর করে সংক্ষিপ্ত করে লিখে দিয়েছি। মোটামুটি ক্লিয়ার হয়েছে? আরেকবার পড়লেই দেখবা অ্যাকচুয়ালি আমরা সুন্দর করে লিখে দিয়েছি। মোটামুটি আমরা এক্সপ্লেনও করে দিলাম যে কি বোঝায়, কোনটা কি। যদি একটু এক্সপ্লেনেশন চাই দিতে পারবা, আর যদি সিম্পলি বল এটা বের করে ফেললাম। ঠিক আছে? এবার আমরা দেখছি ডিফারেন্সিয়াল ইকুয়েশন অফ এ সিম্পল হারমোনিক মোশন। তাহলে আমরা সিম্পল হারমোনিক মোশন কোথায় পেয়েছিলাম? হুকস ল লেভেলে পেয়েছিলাম, তাই না? তাহলে সিম্পল হারমোনিক মোশনের একটা কথা কি, রেস্টোরিং ফোর্স ইজ প্রপোর্শনাল টু মাইনাস ডিসপ্লেসমেন্ট, তাই না? এটা কিন্তু আমরা বলছি যে সিম্পল হারমোনিক মোশন এটা একটা প্রপার্টি। একটা ওয়েভ হতেই হবে। একটা ওয়েভ মানে কি তার অ্যামপ্লিটিউড অবশ্যই আছে, ফ্রিকোয়েন্সিও আছে, টাইম পিরিয়ড আছে, ইনিশিয়াল ফেজ অ্যাঙ্গেল থাকতেও পারে, নাও থাকতে পারে। বিশেষ প্রপার্টিটা কি, এটা রেস্টোরিং ফোর্সটা হবে মাইনাস ডিসপ্লেসমেন্ট, মানে ডিসপ্লেসমেন্টের প্রপোর্শনাল কিন্তু অপোজিট ডিরেকশনে। তাহলে ম্যাথামেটিক্যালি আমরা কি লিখলাম, এফ ইজ প্রপোর্শনাল টু মাইনাস এক্স। তাহলে অঙ্ক দিয়ে আমরা লিখলাম, আমরা জানি এফ ইকুয়াল টু এম এ। এখানে আর পাশে আমরা লিখি নাই যে হোয়াট ইজ এম অ্যান্ড হোয়াট ইজ এ, লিখতে পারো। এম হচ্ছে মাস অফ দি পার্টিকেল, এ হচ্ছে অ্যাক্সেলারেশন, কে হচ্ছে প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট। তাহলে আমরা এ তো জানি, এ ইকুয়াল টু সমান কত, ডি স্কোয়ার এক্স ডিটি স্কোয়ার আমরা লিখে দিলাম। এটা আমরা জানি বলেই আর আমি ডিটেল আর এখানে আর পাশে লিখি না, কিন্তু পরীক্ষার সময় পাশে লিখে দিব হোয়াট ইজ এম, হোয়াট ইজ এম। ঠিক আছে? হোয়াট ইজ কে। সেখান থেকে আমরা পেয়ে গেলাম ডি স্কোয়ার এক্স ডিটি স্কোয়ার ইকুয়াল টু মাইনাস কে বাই এম। এই কে বাই এম একটা কনস্ট্যান্ট, এটাকে যদি আমরা ওমেগা দিয়ে লিখি তাহলে আমার ওমেগা ইকুয়াল টু স্কোয়ার রুট অফ কে বাই এম। তাহলে আমার ইকুয়েশনটা কি হলো, ডি স্কোয়ার এক্স ডিটি স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার এক্স ইকুয়াল টু 0। তাহলে এটা কি ইকুয়েশন? এটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন, কারণ আমরা একটা ডিফারেন্সিয়েশন দেখতে পাচ্ছি, তাই না? তাহলে এটা কোথা থেকে আসলো? এটা সিম্পল হারমোনিক মোশনের প্রপার্টি থেকে আসলো। তাহলে এটা কি দাঁড়ালো? এটা হলো একটা সিম্পল হারমোনিক মোশন যদি হয় তাহলে এটা হবে ডিফারেন্সিয়াল ইকুয়েশন। বা অন্য কথায় আমরা যদি বলি যে এই ধরনের ইকুয়েশন, ডিফারেন্সিয়াল ইকুয়েশন যদি আমরা দেখি তাহলে বুঝতে হবে ওই বস্তুটা সিম্পল হারমোনিক মোশনকে ফলো করছে। ঠিক আছে? ক্লিয়ার হয়েছে কিনা? ইয়েস স্যার। জি স্যার। তাহলে আমরা সিম্পল হারমোনিক মোশনের ডেফিনিশন বা সংজ্ঞা প্রপার্টি থেকে আমরা একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন তৈরি করলাম। তাহলে এটা আমাকে বুঝিয়ে দিচ্ছে যে এই ধরনের ডিফারেন্সিয়াল ইকুয়েশন ইজ ইকুয়েশন অফ এ সিম্পল হারমোনিক মোশন।
ঠিক আছে, এটাও মাঝে মধ্যে পরীক্ষায় কিন্তু থাকে, সেজন্য আমি এটা করে দিয়েছি। এরপরের পেজটাতে যা, এবার উল্টা দিকে আমরা গেলাম। উল্টাটা কি, যে ডিফারেন্সিয়াল ইকুয়েশন যদি থাকে কোনো সিম্পল হারমোনিক ইকুয়েশনের, তাহলে ওইটার জেনারেল ইকুয়েশনটা কি হবে, বা অন্য কথা এটাকে আমরা বলি সলিউশন অফ এ ডিফারেন্সিয়াল ইকুয়েশন ফর এ সিম্পল হারমোনিক মোশন। তাহলে একটা সিম্পল হারমোনিক মোশন ফলো করছে, মানে যা তার ডিফারেন্সিয়াল ইকুয়েশন তো আমরা জানি, তাহলে সেখানে তার সলিউশনটা কি হবে। ঠিক আছে, তাহলে আমরা একটু আগে তো দেখলাম যে ডিফারেন্সিয়াল ইকুয়েশন সিম্পল হারমোনিক মোশন কি, ডি স্কোয়ার এক্স ডিটি স্কোয়ার ওমেগা স্কোয়ার। এখানে আমরা লিখে দিচ্ছি পাশে, সহজ করে লিখছি এক্স ওমেগা রিপ্রেজেন্ট ইউজুয়াল মিনিং, আর তুমি সুন্দর করে লিখবা এক্স হচ্ছে ডিসপ্লেসমেন্ট, টি হচ্ছে টাইম, ওমেগা হচ্ছে তার অ্যাঙ্গুলার ভেলোসিটি। তাহলে এখানে দেখো আমরা এটাকে 2 dx dt দিয়ে মাল্টিপ্লাই করেছি, যেহেতু ডান দিকে 0 মাল্টিপ্লাই করলে 0 আসবে। দেখতেই পাচ্ছ সুন্দর করে স্টেপ বাই স্টেপই করে দিয়েছি। তাহলে এটা ডিফারেন্সিয়াল ইকুয়েশনকে আমরা 2 dx dt দিয়ে মাল্টিপ্লাই করেছি, পরে আমরা ওকে ইন্টিগ্রেট করেছি। আমরা জানি ইন্টিগ্রেশন করলে একটা কনস্ট্যান্ট আসে ডান পাশে, তাহলে আমাদের কনস্ট্যান্ট এসে গেলো। এটা আমাদের ইকুয়েশন নাম্বার আমরা 2 দিয়েছি বোধহয়, ইয়েস ইকুয়েশন নাম্বার 2 দিয়েছি। তারপরে আমরা এখানে লিখছি when x equals to a, তাহলে আমরা জানি v equal to dx dt 0 হয়, সেখান থেকে আমরা c এর ভ্যালুটা পেয়ে গেলাম। ঠিক আছে, তাহলে আমরা এটাকে আমরা 3 নম্বর ইকুয়েশন বলেছি, যেখানে 3 নম্বর ইকুয়েশনে আমরা c এর ভ্যালুটা পেয়ে গেলাম। তাহলে 2 নম্বর আর 3 নম্বর ইকুয়েশনকে যদি আমরা একত্র করি, তাহলে আমরা ইকুয়েশনটা পেয়ে গেলাম কি, dx dt স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার ইকুয়ালস টু ওমেগা স্কোয়ার স্কোয়ার। তারপর আমরা সাজিয়ে লিখেছি, সাজিয়ে লিখে আমরা কি পেলাম, dx dt ইকুয়ালস টু ওমেগা স্কোয়ার রুট অফ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। ঠিক আছে, তারপর আমরা ইন্টিগ্রেশন করলাম, কারণ আমরা এক্স খুঁজতেছি যে এক্সটা হলো ডিসপ্লেসমেন্টের ইকুয়েশন কি হবে। তাহলে যেহেতু dx dt পেয়ে গেলাম, তাহলে আমরা জানি এর ইন্টিগ্রেশনটাই হলো এক্স। তাহলে ইন্টিগ্রেশন করে আমরা রেজাল্টটা পেয়ে গেলাম সাইন ইনভার্স এক্স বাই ইকুয়াল টু ওমেগা টি প্লাস ডেল্টা, ডেল্টা ইজ এ কনস্ট্যান্ট। এবং আমরা এই ডান দিকে ব্র্যাকেটে দিয়ে দিয়েছি কি ফর্মুলাটা আমরা ইউজ করেছি। তাহলে এটাকে সাজিয়ে লিখলে আমার কি দাঁড়ালো, এক্স হুইচ ইজ এ ডিসপ্লেসমেন্ট ইকুয়াল টু এ সাইন ওমেগা টি প্লাস ডেল্টা। তাহলে যেহেতু একটা সাইন ওয়েভ দেখতে পাচ্ছি, তাহলে এটা অবশ্যই এ সাইনোসোডিয়াল পিরিয়ডিক মোশন। তাহলে আমরা দেখতে পেলাম ইকুয়েশন তো বেরি করলাম, আমরা তো ইকুয়েশন বেরি করতে পারলাম, কিন্তু সেই সাথে একটা প্রপার্টিটা বলে দেখতে পাচ্ছি, যেহেতু এটা সাইন ওয়েভ তাহলে অবশ্যই এটা সাইনোসোডিয়াল। আর পিরিয়ড ইকুয়েশন মানে তাহলে পিরিয়ড আছে, তো পিরিয়ড তো আছে, ওমেগা হচ্ছে তার টোয়াইস পাই এফ টি। তাহলে এফ এর ইনভার্স এফ আছে, এফ এর ইনভার্সটা তার টাইম আছে, তাহলে একটা ফিক্সড টাইম পিরিয়ডও আছে। ঠিক আছে, এটাও কিন্তু প্রায় পরীক্ষায় থাকে। তাহলে আজকে যেটা আমরা ক্লাস নিলাম, এটা সবাই তোমরা মনোযোগ দিয়ে পড়বা, বাসায় প্র্যাকটিসও করবা। তাহলে আমরা যদি প্রথম থেকে রিপিট করি যে আমরা কি কি পড়লাম, হুকস ল পড়লাম, তাহলে ইকুয়েশন বের করলাম, একটা ওয়েভের অ্যামপ্লিটিউড, ফ্রিকোয়েন্সি, টাইম পিরিয়ড, ওয়েভলেন্থ, ফেজ ইত্যাদি আমরা জানলাম। সিম্পল হারমোনিক মোশনের প্রপার্টি কি সেটা আমরা জানলাম। একটা পার্টিকেল যদি সার্কুলার পাথে ঘুরে, তার প্রজেকশন এক্স এক্সিসের উপর আমরা পেলাম একটা ইকুয়েশন পেলাম, এক্স ইকুয়াল টু এ সাইন থিটা ইকুয়াল টু এ সাইন ওমেগা টি, এ সাইন টোয়াইস পাই এফ টি। যেহেতু এটা সাইন ফাংশন, তাহলে অবশ্যই এটা একটা সিম্পল হারমোনিক মোশন। তাহলে আমরা দেখলাম একটা পার্টিকেল সার্কুলার পাথে যদি ইউনিফর্ম ভেলোসিটিতে ঘুরে, তাহলে আসলে সে একটা সিম্পল হারমোনিক মোশন তৈরি করছে। তার ভেলোসিটি আমরা বের করলাম, এবং এক্স ইকুয়াল টু 0-তে ভেলোসিটি কত সেটা আমরা পেলাম, এক্স ইকুয়াল টু এতে ভেলোসিটি কত সেটা আমরা পেলাম। তার এক্সেলারেশন আমরা বের করলাম, এবং এক্স ইকুয়াল টু 0-তে এক্সেলারেশন কত সেটাও আমরা পেলাম। ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট এক্স ইকুয়ালস টু এতে আমরা তার এক্সেলারেশন পেলাম, এবং তার ব্যাখ্যা কেন উদ্ভট মনে হচ্ছে এবং এটা যে নর্মাল ফিজিক্সের সাথে মিল আছে সেটা আমরা ব্যাখ্যা করেছি। তারপর আমরা একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন সিম্পল হারমোনিক মোশন। তাহলে সিম্পল হারমোনিক মোশনের যে বেসিক প্রপার্টি রেস্টোরিং ফোর্স প্রপোর্শনাল টু মাইনাস ডিসপ্লেসমেন্ট, এই
প্রপার্টি ব্যবহার করে আমরা তার ডিফারেন্সিয়াল ইকুয়েশন বের করলাম। অর্থাৎ কোনো পার্টিকেল যদি সিম্পল হারমোনিক মোশন এক্সিকিউট মানে সেই রাস্তা ফলো করে বা সেই জিনিসের মধ্যে থাকে, তার এক্সাক্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশন কি হবে সেটা আমরা বার করে দেখালাম। আর যদি আমাদের একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন অফ সিম্পল হারমোনিক মোশনের থাকে, তাহলে তার সলিউশনটা কি, বা সলিউশন বলতে বোঝাচ্ছি তার ডিসপ্লেসমেন্টের ইকুয়েশনটা কি হবে, সেটাও আমরা করে দেখালাম। আমরা একটু লম্বা পড়ে ফেললাম, কিন্তু এই সবকটাই খুবই স্পেসিফিকই ইম্পর্টেন্ট। আমার ধারণা অবশ্যই একটা থাকবে এখান থেকে, বা দুইটাও থাকতে পারে, শর্ট প্রশ্নও থাকতে পারে। কোনটা থাকবে আমরা বুঝতে পারছি না, বোঝার কথাও না। তাহলে হুকস তো থাকতে পারে, ফ্রিকোয়েন্সি অ্যাম্পলিটিউড থাকতে পারে, ফেজ অ্যাঙ্গেল থাকতে পারে, টাইম পিরিয়ড থাকতে পারে, ওয়েভলেন্থ কাকে বলে থাকতে পারে। এর যেটাই থাকে ওইগুলো ছবিটা আঁকে, একটা ওয়েভের ছবি এঁকে দেখাই দিবা। অ্যাম্পলিটিউড কোনটা, টাইম পিরিয়ড কতটুকু, একটা ওয়েভের ওয়েভলেন্থ কতটুকু, ফ্রিকোয়েন্সি তো আর দেখানো যায় না, ওখানে লিখতে হয় F=1/T টাইম পিরিয়ডের ইনভার্সটা হচ্ছে ফ্রিকোয়েন্সি। তারপরে আমরা দেখলাম যে একটা অবজেক্ট বা পার্টিকেল সার্কুলার পাথে যদি ঘুরতে থাকে, তাহলে তার যে ইকুয়েশনটা তৈরি হয় ডিসপ্লেসমেন্টের, ওটা একটা সাইন ওয়েভ, তার মানে ওটা সিম্পল হারমোনিক মোশনকে ফলো করছে বা অনুসারে চলছে। তাহলে তার আমরা ভ্যালোসিটি বের করেছি, ম্যাক্সিমাম ভ্যালোসিটি কখন হয়, মিনিমাম কখন হয়, সেটা আমরা বের করেছি। তাহলে আমরা সেটার অ্যাক্সেলারেশন বের করেছি, পরে কোন সময় অ্যাক্সেলারেশন ম্যাক্সিমাম, কোন সময় অ্যাক্সেলারেশন 0 এবং কেন হয় সে ব্যাখ্যা আমরা দিয়েছি। তারপরে সিম্পল হারমোনিক মোশনের যে ফান্ডামেন্টাল প্রপার্টিস, রেস্টোরিং ফোর্স ইজ প্রপোর্শনাল টু মাইনাস ডিসপ্লেসমেন্ট, সেটা আমরা ব্যবহার করে ফিজিক্সের অন্যান্য ল ব্যবহার করে তার ডিফারেন্সিয়াল ইকুয়েশন তৈরি করেছি। আবার পরে লাস্টে যেটা আমরা দেখলাম যে ডিফারেন্সিয়াল ইকুয়েশন দেওয়া আছে, তাহলে আসলে তার সলিউশন কি বা কিভাবে পারা যাবে সেটা আমরা করে দেখিয়ে দিয়েছি। তাহলে এই 4-5টা যে করলাম, এর মধ্যে তো অবশ্যই প্রায় অলমোস্ট 100% বলা যায় একটা তো ডেরিভেশন থাকবেই। ওটা থাকবে আমরা জানি না, সংজ্ঞাও থাকবে, ডেরিভেশনও থাকবে। আর সিম্পল হারমোনিক মোশনটা খুব ইম্পর্টেন্ট, কারণ লাইফের বাস্তব জীবনে অনেক কিছু সিম্পল হারমোনিক মোশন ফলো করে। ওকে, প্রশ্ন থাকলে এবার জিজ্ঞেস করতে পারো। সবাই ঘুমায় গেছো না পালিয়ে চলে গেছো? স্যার কোশ্চেন নাই স্যার। কোশ্চেন নেই স্যার। হ্যাঁ, আমার প্রশ্ন আছে, প্রশ্ন বলবো না, রিকোয়েস্ট আছে যে এটা খুব মনোযোগ দিয়ে পড়বা, বাসায় প্র্যাকটিস করবা, ঠিক আছে? মানে বলতে পারো 99% তো এখান থেকে একটা অবশ্যই থাকবে, থাকতেই হবে। ওয়েভস অসিলেশন এটা একটা ইম্পর্টেন্ট এরিয়া। স্যার এটার পিডিএফটা একটু দিয়ে দিন স্যার আমাকে। হ্যাঁ, পিডিএফ তো পরে পাঠাবো। হ্যাঁ, আমরা তো যখন ইউনিভার্সিটি যেতে পারবো, ওখানে আমার কাছে তো ওই কম্পিউটারে আছে অনলাইনে। কবে যেতে পারি ঠিক নেই, বোঝা যাচ্ছে না। 15 তারিখ পর্যন্ত আমাদের বন্ধ দিয়েছে মনে হলো, তাই না? গভর্নমেন্টই বন্ধ দিছে তো। 14 তারিখ থেকে খোলা আর কি অফিসিয়ালি। 14 তারিখে যে ক্লাস আছে। হ্যাঁ, কিন্তু গভর্নমেন্টে দেখলাম 15 তারিখ পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। তা আমরা কি শিক্ষা প্রতিষ্ঠানের বাইরে পড়ে গেলাম নাকি? তাহলে স্যার তো 15 তারিখ পর্যন্তই তাহলে বলা যাচ্ছে। না, ওটা সরকার হতে বলবে যে এটা আমি সরকারি দিছি। তো সরকারি শিক্ষা প্রতিষ্ঠান যদি বন্ধ থাকে, তো প্রাইভেট খোলা থাকাটা একটু রিস্ক না, বা কেমন একটু জটিল আমার কাছে মনে হচ্ছে, আমি জানি না। স্যার ওটা কি স্বায়ত্তশাসিতর জন্য প্রযোজ্য না? সরকার বলছে, সরকার শুক্রবার বললে তো স্যার সবই নির্বাচন। বোঝায়। স্যার আরেকটা সমস্যা স্যার, 13 তারিখে যারা রওনা দেবে তারা তো মনে করেন এই যে রাজশাহী খুলনা এত দূরত্বে না দিয়ে এই 200 কিলোমিটার বাড়ি দিয়ে আসা তো একটা রিস্কি বিষয় না, একটা। 13 তারিখে রওনা দেওয়া ঠিক, ইলেকশন 12 তারিখে না। জি স্যার। জি স্যার। হ্যাঁ, তো তোরা আমি বলবো 13 তারিখ কারো রিস্ক নেওয়াটা ঠিক হবে না। ইভেন আমি এইভাবে বলবো অ্যাজ এ প্যারেন্টস হিসাবে, যে ইভেন ইলেকশন সব ঠিকঠাক হলেও রাস্তাঘাটের কথা তো বলা যায় না। তোমার এলাকা ভালো, অর্ধেক রাস্তায় এসে দেখলাম মারামারি, ঠিক আছে না? আর রেজাল্ট দিতে জি দিতে স্যার। আমার ধারণা 13 তারিখে তো হবেই, আরো বেশি ঝামেলা হতে পারে। মানে খারাপ দিকগুলো আমরা চিন্তা করছি। 12 তারিখে শুরু হলে 12 তারিখ রাত তো যাবেই, 13 তারিখেও হয়তো ইলেকশনের রেজাল্ট পাবো না,
কিছু মানে আমরা যদি পেয়ে যাওয়া একটা পরিষ্কার ধারণা পেতে পারি, কিন্তু হয়তো রেজাল্ট পুরোপুরি তো হবেই না, তাই না? আর যদি কাছাকাছি হয় তাহলে তো একটু ভয় থাকেই কম বেশি। সেজন্য আমি মনে করব, আমি নিজে হলেও বা আমার সন্তান হলেও আমি বলতাম যে নো, তোমার ক্লাস যাই হোক যাও না, ঠিক আছে? তাহলে 13 তারিখে রওনা দেওয়াটা একটু রিস্কি হয়ে যাবে স্লাইটলি, আমি মনে করি। 13 তারিখ কি বার? শুক্রবার, ইজ ইট? জি স্যার। জি স্যার, শুক্রবার। সুতরাং আরো তো একটু রিস্ক বেশি দরকারই নাই। তাহলে আমি বলবো সব স্যার ঠিকঠাক সুন্দরভাবে গেলে। বলো। 14 তারিখে যদি ক্লাস আমাদের থেকেও যায় তাহলে আপনি ওই ক্লাসটা অনলাইনেই নিন। হ্যাঁ হ্যাঁ, আমি সেটাই বলতে চাচ্ছি। যদি 14 তারিখ পর মানে ইউনিভার্সিটি আমাদের ড্যাফোডিলের কথা বলছি, যদি ওরা ক্লাস অন রাখে তাহলে আমরা মনে করি অনলাইনে নিয়ে নেব, ঠিক আছে? আমরা রিস্ক নেব না, থ্যাংক ইউ স্যার। ঠিক আছে? তারপরেরটা আমরা জি দেখছি, স্যার। এরপরে অবস্থা বুঝে ব্যবস্থা। তাহলে আমরা এটা মোটামুটি সেট করলাম। সব ঠিকঠাক থাকলে আমরা 14 তারিখেও রিস্ক নিব না। আমি ছেলে মেয়েদের আসতে বলবো না, আসতে চাইলে আসতে পারো, কিন্তু আমি মনে করি খুব রিস্ক নেওয়া দরকার নেই। কারণ আমার তো লাভ এমন নাই যে এটা এরকম যে পরীক্ষার দিন আমি একটা রিস্ক নিবই, ঠিক আছে? একটা ক্লাসে আর আমরা অনলাইনে নিয়ে নিই, সেটাই ভালো না? জি স্যার, ওইটাই ভালো হবে। হ্যাঁ। তাহলে আমরা আমাদের ড্যাফোডিল যাই বলুক, আমরা 14 তারিখে বেঁচে থাকলে ঠিকঠাক আমরা অনলাইনে ক্লাসটা নিয়ে নিব। তারপরে অবস্থা বুঝে আমরা পরের দিন মানডেতে কি হয় দেখা যাক। তো সেজন্য তুমি দেখো আজকে আমি একটু লম্বা করে কেন দিলাম, এতগুলো দিয়ে দিছি। তা আমরা পড়াতে পারি আর না পারি, তোমাদের কাছে নোটটা থাকলে পরীক্ষা ডিরেক্টেড, এটা কিন্তু দেখো খেয়াল করলে বুঝবা। আমরা খুব ডিটেল এখানে দেই নাই, যেগুলো সম্ভাবনা খুব বেশি সেগুলোকে টার্গেট করে ওইভাবে তৈরি করা আছে। মোটামুটি বলতে পারো ওয়েভস অ্যান্ড অসিলেশনে আমরা মোটামুটি কিন্তু 40% শেষ করে ফেলেছি আজকে। আমার হিসাবের মধ্যে আমি রেখেছি যে আমরা আগামী সোমবারের মধ্যে যেন বা ওই উইকের মধ্যে কোর্সটা শেষ করে ফেলতে পারি, ঠিক আছে? একটু কষ্ট তোমাদের হবে, সেজন্য আমি ভাবছি নোটটা পাঠানোর থেকে এইটা আমি আগে টার্গেটেড করি, যে যেগুলো আসার সম্ভাবনা আমরা বলতে পারবো না অবশ্যই আসবে, কিন্তু সম্ভাবনা অনেক বেশি, সেগুলো পরীক্ষা যেভাবে লেখা ছেলে মেয়েদের জন্য সহজ হবে সেইভাবে তৈরি করেছি। আজকে যেটা বললাম যে আমরা মোটামুটি ওয়েবসাইট অসিলেশনের 40% কভার করে ফেলেছি। তাহলে আশা করি আর 2টা ক্লাস হলে আমরা মোটামুটি ওয়েবসাইট অসিলেশন কমপ্লিট করে ফেলতে পারবো। আমার আগে মেকানিক্সও হয়ে গেছে, এটা হয়ে গেছে। সুতরাং আমার 1-2টা ক্লাস যদি গন্ডগোল হয়, এদিক ওদিকও হয় সার্বিক অবস্থায়, তারপরে আমরা মোটামুটি পরীক্ষার প্রস্তুতি হয়ে যাবে আমাদের। স্যার, ওই মিডের সিলেবাসটা একটু আরেকবার বলতেন যদি। ওই তো মেকানিক্স আর ওয়েবসাইট অসিলেশন, আচ্ছা স্যার, এই দুইটাই। এই দুটাই। হ্যাঁ হ্যাঁ। তাহলে তো মেকানিক্স তো আমরা শেষ করেছি, তাই না? কুইজও একটা নিয়েছি। আর জি মোটামুটি স্যার। ধরে বড় আমরা ওয়েবসাইট অসিলেশনে আজকে একবারে লম্বা করে পড়ে আমরা 40%-এর মতো কভার করে ফেলেছি। আশা করি আমাদের আর বাকি 2 ক্লাসে প্রায় শেষ হয়ে আসবে। একটু স্ট্রেস বেশি হচ্ছে, বা স্টিল আমরা সুন্দর করে শেষ করতে পারলেই তো মানে দ্যাট ইজ ইম্পর্টেন্ট, যে মিস না হয়ে যায়। স্যার আমাদের কি মিডের আগে সিটি 2 নিবেন না পরে? ওইটা আগে বেঁচে থাকি মেয়ে, অবস্থা কি হয় তার উপর নির্ভর করবে, ঠিক আছে? আমরা যদি ফাঁক পেয়ে যাই, মিড যদি একটু পিছিয়ে যায়, তাহলে আমরা ওয়েবসাইট অসিলেশন একটা মিড নিয়ে নিব, সরি কুইজ নিয়ে নিব। আর যদি দেখি যে না আমাদের জন্য টাইট হয়ে যাচ্ছে কুইজ নেওয়া, তাহলে নিব না। তোমরা রাজি? আমার তো অসুবিধা নেই, আমার তো কোনো কাজ নেই, ঠিক আছে? কুইজ নেওয়া স্যার, আমাদের মিড কি 22 তারিখে? বলো। এখন আমরা জানি স্যার, না, মিড কি 22? আমার ইউনিভার্সিটিও এখনো চিন্তা করতেছে যে ইলেকশনে কি হয় তার উপর নির্ভর করে, ঠিক আছে না? আবার একদম বাস্তবতা হলো কি, 18 তারিখ থেকে রোজা, ইমিডিয়েট শুরুতে একটা অনেকে অস্বস্তি হয় রোজার প্রথম 2-3 দিন, তাই না? বাস্তবতা। জি 4-5 স্যার। দিন পরে একটু সেট হয়ে যায়। হয়তো ইউনিভার্সিটি সবটাই চিন্তা করতেছে যে দেখি ইলেকশনের কি হয়, ঠিক আছে? ইলেকশন কেমন যায়, মারামারি হয় কিনা। আর রোজা শুরু জি হলে স্যার। রোজার 1-2 দিন প্রথম দিকে পরীক্ষা নেওয়াটা একটু মুশকিল। কারণ প্রথম দিন হয়তো 2-3 দিন রোজা রাখলে কি আমাদের অভ্যাসের মধ্যে তো নাই, অনেক সময় শরীর খারাপ লাগে, আনইজি হয়। কয়েকদিনের মধ্যে আবার ঠিক হয়ে যায়, বডি অ্যাডজাস্ট হয়ে যায়। জানি না, সব চিন্তা হয়তো ওনারা করতেছেন আমার ধারণা, সেজন্য হয়তো এখনো ক্লিয়ার করে নাই, ওয়েট অ্যান্ড সি করছে। তো আমরা ধরে নিব 22-এ যদি হয়, তাও যেন আমাদের প্রস্তুতি থাকে। জি স্যার, সবকিছু স্যার ওই নির্বাচনের উপরে নির্ভর করতেছে এখন। হ্যাঁ তা তো বটেই, তা তো বটেই। হোপফুলি
আশা করছি তেমন কিছু হবে না। তো আমাদের তো মানসিক প্রস্তুতি থাকতে হবে যে যদি একটু ঝামেলা হয় তাহলে আমরা কিভাবে হ্যান্ডেল করব। ঠিক আছে, প্রশ্ন থাকলে, অন্য প্রশ্ন থাকলেও জিজ্ঞেস করতে পারো, না থাকলে তো আমরা এখন রেস্ট চলে যাই। ঠিক আছে, তাহলে আমাদের যেটা হলো যে আজকের যেটা আমরা পড়ালাম এটা আমরা মনোযোগ দিয়ে বাসায় সুন্দর করে পড়বো এবং একটু প্র্যাকটিস করব। এক, দ্বিতীয় হলো আমরা নেক্সট শনিবারেও লিস্ট না নিয়ে আমরা অনলাইনে নিব, ইউনিভার্সিটি অনলাইন অফলাইন যাই রাখুক। ঠিক আছে, পরেরগুলো আমরা পরের অবস্থা বুঝে দেখবো কি করণীয় আছে। আর আমরা ভালো দিকটা হলো আমরা মোটামুটি তো তোমাদের তো ক্লাসটা নিতে পারলাম, সকালে অবধি নিতে পারিনি, আমার শরীর অনেক খারাপ ছিল, অনেক কাশি ছিল, জ্বর ছিল। আমি তোমাদেরটা নিতে পারবো কিনা ভাবছিলাম, পরে দেখলাম যে একটু বেটার ফিল করছি, যে নিয়ে নেই ভালো। তাহলে ছেলে মেয়ে আবার, কিন্তু ওদেরকে আমি নোট পাঠিয়ে দিয়েছি পরে তোমাদের সাথে, যে বাসায় বসে পড়লে অন্তত অনেকখানি আগিয়ে যাবে। ঠিক আছে, এক্সপ্লেনেশন পরে কথা আমরা আরেকদিন আধা ঘন্টা দিয়ে ফেলতে পারবো। স্যার অ্যাটেনডেন্সের কি হলো? ইমে ওটা আমি অ্যাটেনডেন্সের নিছি, কি হলো? সমস্যা নেই। তোমার কথা বুঝতে আচ্ছা। পারিনি। স্যার স্যার, অ্যাটেন্ডেন্সের কথা বলতেছিল। অ্যাটেন্ডেন্স হলো তোমার সিআরকে প্রত্যেকে 100 টাকা করে দিবা, তাহলে অ্যাটেন্ডেন্স। স্যার দেয় না স্যার কেউ স্যার? তাহলে তুমি বলো অ্যাটেন্ডেন্স হবে না, 100 আমরা টাকা না করে হয় দিবা। দিলাম, সিআর এর টাকাটা কে দিবে স্যার? তো ও ডাবল দিবে, ও সবারই খাওয়াবে। জি স্যার, আমি 100 টাকা করে তুলে খাওয়াচ্ছি স্যার সবাই। এমনি দুষ্টামি করলাম, অ্যাটেন্ডেন্স আছে, ওটা নিয়ে টেনশন করো না। আমরা ভালো থাকি, সুস্থ থাকি, এটাই, এবং ঠিকমতো পরীক্ষা দিতে পারি, ফিরে আসি, দ্যাট ইজ মোর ইম্পর্টেন্ট দ্যান অ্যাটেন্ডেন্স, মাচ মোর ইম্পর্টেন্ট ইনফ্যাক্ট। ওকে, তাহলে আমাদের আর জিজ্ঞাসা না থাকলে আমরা তাহলে আজকে শেষ করি। জি স্যার, আজকে বিদায় নিই তাহলে। আচ্ছা, আমরা বিদায় নিই, সবাই সবার জন্য দোয়া করি যেন সবাই ভালো থাকুক, আর সাবধানে থাকো, টেক কেয়ার করো। ওকে, জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ টু এভরিওয়ান।